দিল্লির আকাশে তখনও লোদি সাম্রাজ্যের পতাকা উড়ছে, কিন্তু সে পতাকার ছায়ার নিচে জমে উঠেছিল ভয়, ষড়যন্ত্র আর অন্ধকার। সিকান্দার লোদি এক শাসক, যার মৃত্যুতে শুধু একটি মানুষ হারিয়ে যায়নি, একটি সাম্রাজ্য হারাতে বসেছিল তার আত্মা। 1517 সাল, দিল্লির রাজপ্রাসাদে এক অদ্ভুত নীরবতা। বাগানে বাতাসে দুলছে কদম ফুলের ডালা, কিন্তু প্রাসাদের ভিতরে বাতাস যেন জমে আছে। সুলতান সিকান্দার লোদির শয্যা ঘিরে চিকিৎসক, প্রহরী, রাজপরিবারের সদস্যরা সবাই এক অনিশ্চয়তার মধ্যে। দীর্ঘ এক শাসনকালের শেষ ঘণ্টার ধ্বনি যেন বেজে উঠছে। ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। 1451 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত প্রায় 75 বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ। দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় আজকের এই পর্বে আমরা জানব কিভাবে এক প্রাজ্ঞ ও প্রতাপশালী সুলতানের মৃত্যু একটি সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিল, কিভাবে রাজপরিবারের, প্রশাসনে এবং জনসাধারণের মধ্যে জন্ম নিল ভয়ের, ষড়যন্ত্রের ও রক্তক্ষয়ের বীজ। এই পর্ব হবে একটি সাম্রাজ্যের শেষ সকালের নির্মিত প্রতিচ্ছবি। লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার খান লোদি ও তার রাজত্বকাল সম্পর্কে আলোচনার 11তম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সুলতান সিকান্দার খান লোদির শাসনকাল 1489 সাল থেকে 1517 সাল পর্যন্ত ছিল লোদি সাম্রাজ্যের অন্যতম সোনালী অধ্যায়। পিতা বাহলুল লোদি প্রতিষ্ঠিত দিল্লির সালতানাতকে তিনি একটি সুসংহত প্রশাসনিক কাঠামোর অধীনে নিয়ে আসেন। তার শাসনে ছিল একাধারে কূটনীতি, সাহিত্য চর্চা ও ধর্মীয় রক্ষণশীলতা এবং প্রশাসনিক দক্ষতার সময়। তিনি হিন্দুদের প্রতি সহনশীলতা বজায় রাখলেও ইসলামিক শরিয়াহ আইন প্রয়োগে ছিলেন কঠোর। সিকান্দার লোদি ছিলেন কবি ও সাহিত্যপ্রেমী। তার ছদ্মনাম ছিল গুলরুখ। তিনি উর্দু ভাষায় পৃষ্ঠপোষকতাও করতেন, কিন্তু শাসনের শেষ দিকে তার শরীর দুর্বল হতে থাকে। 1517 সালের শুরুতে তার স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়ে। চিকিৎসা ব্যর্থ হয়, শরীরে দেখা দেয় উচ্চ রক্তজ্বর ও দুর্বলতা। শাহী চিকিৎসকরা বুঝতে পারেন দিন গোনা শুরু হয়ে গেছে। এদিকে রাজপ্রাসাদের অন্দরে শুরু হয় গুঞ্জন, সুলতান আর বেশি দিন নেই। কে হবে পরবর্তী শাসক, ইব্রাহিম না জালাল? দুই পুত্রের মধ্যে গোপন প্রতিদ্বন্দ্বিতা তো আগেই ছিল, এবার তা প্রকাশ্যে রূপ নিতে চলেছে। সুলতান মৃত্যুশয্যায় শুয়ে রাজপুত্রদের নিয়ে চিন্তিত। ইব্রাহিম ছিলেন বর্ণাঢ্য, সাহসী কিন্তু রূঢ় স্বভাবের। অন্যদিকে জালাল খান ছিলেন শান্ত স্বভাবের কিন্তু জনসাধারণ ও প্রাদেশিক আমলাদের প্রিয়। এই ভাতৃ প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই সিকান্দার একটি কৌশল নেন। সাম্রাজ্য দুই ভাগে ভাগ করে দেন। ইব্রাহিমকে দিল্লি এবং পাঞ্জাবের কিছু অংশ, জালালকে জৈনপুর ও পূর্বাঞ্চল। মনে করেছিলেন দুই পুত্রেই নিজ নিজ অংশ শাসন করে সাম্রাজ্যকে ধরে রাখবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 1517 সালের 20 নভেম্বর সুলতান সিকান্দার আগ্রায় তার প্রাসাদে দিন কাটাচ্ছিলেন চুপচাপ। শরীরে জ্বরে ভুগছিল, মাঝে মাঝে হুঁশ থাকত, মাঝে মাঝে হারিয়ে যেত।
অবশেষে সিকান্দার লোদি 21 নভেম্বর 1517 সালে আগ্রায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মূল কারণ ছিল এক ধরনের গভীর অসুস্থতা বা প্রাকৃতিক রোগ, কোনো যুদ্ধ বা হত্যাকাণ্ড দ্বারা নয়। ইতিহাসের সূত্র বলছে তিনি 1516 সালে অথবা 17 সালের মধ্যে গোয়ালিয়রের একটি যুদ্ধ পর্যায়ে অংশগ্রহণের সময় অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে চিকিৎসা সত্ত্বেও সুস্থ হতে না পেরে 1517 সালের নভেম্বরে তার মৃত্যু ঘটে। তাই ইতিহাস ঘেঁটে প্রমাণ করা যায় যে সিকান্দার লোদির মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র বা রাজনৈতিক প্রতিক্রিয়ার উল্লেখ নেই। সে ছিল নির্দিষ্টভাবে একটি রোগজনিত মৃত্যু। তার চিকিৎসক আবুল ফজল বর্ণনা করেছেন, তার পেট ফেঁপে উঠেছিল, খাদ্য হজম হচ্ছিল না, হৃদকম্পন ছিল অনিয়মিত, চোখে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। 21 নভেম্বর 1517 সালের গভীর রাতে হাসির মতো নীরবতায় সুলতান সিকান্দার লোদি পৃথিবীর মায়া কাটিয়ে চিরঘুমে শায়িত হলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দিল্লির বাতাস ভারী হয়ে ওঠে। সিকান্দারের মৃত্যুর পরপরই প্রাসাদ জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। সিকান্দার লোদির 2 ছেলে ছিলেন, বড় ছেলে ইব্রাহিম খান লোদি, ছোট ছেলে জালাল খান। কিন্তু সমস্যা হলো সিকান্দার লোদি সরাসরি কারো নাম ঘোষণা করে যাননি দিল্লির সালতানাতের লোদি রাজবংশের উত্তরাধিকারী হিসাবে। উজির, সেনাপতি, দরবারি সবার চোখ এখন স্থির কার দিকে যাবে সমর্থন। ইব্রাহিম ছিলেন সাহসী, বীর কিন্তু উদ্ধত স্বভাবের। জালাল ছিলেন শান্ত, কূটনৈতিক, দরবারে জনপ্রিয়। সুলতান সিকান্দারের একাংশের উজির চেয়েছিলেন ইব্রাহিম ও জালাল দুয়েই মিলে শাসন করুক, কিন্তু ইব্রাহিম তা মানলেন না। তিনি দ্রুত সেনাবাহিনীর উপর কর্তৃত্ব নেন। আগ্রা থেকে দিল্লিতে নিয়ে যান সুলতান সিকান্দারের লাশ এবং দিল্লিতে এক ঘোষণার মাধ্যমে নিজেকে সুলতান ইব্রাহিম লোদি হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং উজির ও সেনাপতিদের অনুগত করেন। কিন্তু জালাল খান তখন পূর্বাঞ্চলে ছিলেন এবং তাকে জানানো হয়েছিল বাবার মৃত্যুর বিষয়টি। তিনি রওনা হন দিল্লির দিকে, কিন্তু মাঝপথেই জানতে পারেন ইব্রাহিম নিজেকে সুলতান ঘোষণা করেছেন। তার প্রতিক্রিয়া হয় প্রচণ্ড ক্ষুব্ধ। তার অনুসারীরা তাকে স্বীকৃত উত্তরাধিকারী হিসাবে দাবি করে। ফলে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। সিকান্দার লোদি বুদ্ধিমান ছিলেন, কিন্তু উত্তরাধিকার নিয়ে পরিষ্কার কাঠামো রেখে যাননি। ফলে আদালতের অভিজাতগণ 2 ভাগে ভাগ হয়ে যায়, একদল ইব্রাহিমের পক্ষে, অন্য দল জালালের। অনেকেই চুপ করে থাকেন, অপেক্ষা করেন কার জয় হয়। এই দ্বিধা বিভক্তি ভবিষ্যতে ভয়াবহ রক্তক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। উজিরে আজম হুমায়ুন সারওয়ানি পূর্বে সিকান্দারের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু ইব্রাহিমের রূঢ় স্বভাব দেখে ধীরে ধীরে দূরে সরে যান। পরবর্তীতে তিনি জালালের দিকে ঝুঁকে পড়েন। সুলতান সিকান্দার লোদির মৃত্যুর পর তার বড় পুত্র 1517 সালের শেষ দিকে দিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যাকালীন দরবারে মোল্লা ও উজিরদের উপস্থিতিতে ইব্রাহিম লোদিকে সুলতান ঘোষণা করেন। তিনি শপথ নেন, আমি আমার পিতা সিকান্দার লোদির উত্তরাধিকারী এবং এই সাম্রাজ্যের সত্যিকারের রক্ষক। কিন্তু তার প্রথম দিন থেকে শুরু হয় ভুল পদক্ষেপ। উজির, সেনাপতি এবং প্রাদেশিক গভর্নরদের অপমান করতে থাকেন। অনেককে বরখাস্ত করা হয়, কিছু সেনাপতিকে নির্বাসনে পাঠানো হয়। দিল্লির সিংহাসনে বসেই ইব্রাহিম কড়াকড়ি শুরু করেন। যেসব অভিজাত জালালের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয় বা কারাবন্দী করা হয়। রাজস্ব আদায়ে কড়াকড়ি করা হয়। সেনাবাহিনীর পুরনো অধিনায়করা ইব্রাহিমের এই আদেশে অবিশ্বাস প্রকাশ করতে শুরু করেন। এদিকে জালাল খান প্রস্তুতি নিচ্ছেন বিদ্রোহের, অন্যদিকে ইব্রাহিম চেষ্টা করছেন নিজেকে শক্তিশালী করতে। সুলতান সিকান্দার লোদি বেঁচে থাকতে এই বিভেদ হতো না। তিনি ছিলেন একমাত্র সেই ব্যক্তি যিনি 2 ভাইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারতেন। তার মৃত্যু একটি সাম্রাজ্যের অপ্রতিরোধ্য পতনের সূচনা করে। ভাতৃঘাতী যুদ্ধ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, আমলাদের মধ্যে বিদ্রোহ, সর্বোপরি জনগণের আস্থা হারানো, এসবের বীজ রূপিত হয় তার মৃত্যুক্ষণেই। সুলতান সিকান্দার লোদির মৃত্যু শুধু একজন রাজা হারানোর ঘটনা ছিল না, এ ছিল এক সমাপ্তি দিল্লির আফগান যুগের।
ইব্রাহিম লোদি তার শক্তি, সাহস ও সেনাবলে রাজার আসনে বসেছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যে ছিল না সেই দূরদৃষ্টি যা এক সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারে। আর দূরে, বহু দূরে এক পারস্য প্রান্তরের দিকে তাকিয়েছিলেন এক ব্যক্তি যার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সে জানত দিল্লির সিংহাসন এখন দুর্বল, সময় এসেছে মুঘল চিহ্ন আকার। সুলতান সিকান্দার লোদি ছিলেন দিল্লিবাসীর মধ্যে একজন জনপ্রিয় শাসক। তার মৃত্যুতে সাধারণ মানুষ শোকাহত হয়। তিনি মসজিদ নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা ও শান্তি প্রতিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। তার কবর দিল্লির মেহরাউলিতে তার প্রতিষ্ঠিত লাহোর নগরে নির্মিত হয়, যা আজও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। সুলতান সিকান্দার লোদি দিল্লির সালতানাতকে একটি সুশৃঙ্খল কাঠামো দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি যা দিয়ে যেতে পারেননি তা হলো স্থায়ী ঐক্য। সুলতান সিকান্দার লোদির মৃত্যুর এই পর্বে আমাদের দেখায় কেবল এক সুলতানের মৃত্যু কিভাবে একটি সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ইতিহাসের পাতায় এটি একটি নিঃশব্দ বিপ্লব, যেখানে রাজনীতি, প্রতিযোগিতা এবং বিশ্বাসঘাতকতা এক হয়ে নতুন রক্তাক্ত ইতিহাস রচনা করে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন সুলতান সিকান্দার লোদির কিভাবে মৃত্যু হয়েছে এবং তার মৃত্যু পরবর্তী দিল্লির সালতানাতে সুলতান সিকান্দার লোদির দুই পুত্র ইব্রাহিম লোদি ও জালাল লোদির দ্বন্দ্বের প্রারম্ভিক কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।